রোজ অন্তত একবার হলেও কিশোরী আমার বাড়িতে আসে। রোজ অফিস ছুটির পর প্রায় ঘন্টাখানেক আমরা চা খেতে খেতে আড্ডা দিই। কোনো কোনো দিন তারানাথের বাড়িতে যাই, তবে 2-4 দিন হলো কিশোরী এইদিকে আসে। যদিও সে আমায় বলেছিল যে কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবে, তবে আমার আজ খুব তারানাথের বাড়ি যেতে ইচ্ছে করছে। তাই ঠিক করলাম আমি নিজেই আজ কিশোরীর বাড়ি যাব। কিশোরীর বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা মারতেই যাব, এমন সময় কিশোরী দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আর বাইরে এসেই আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে তুমি এসেছো? আমি তো এক্ষুনি তোমার কাছেই যাচ্ছিলাম। যাক, তুমি যখন এসেই পড়েছো, তাহলে চলো তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে ঘুরে আসা যাক। আমিও তোমার কাছে সেই একই প্রস্তাব নিয়ে এসেছিলাম। তাহলে আর দেরি কেন, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। কিশোরীর বাড়ি থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই সামনেই বড় রাস্তা। বড় রাস্তায় উঠে দেখলাম রাস্তার আলোর বাতিগুলো জ্বলে গেছে। যদিও একটু আগেও গোধূলির আলো ছিল, তবে এখন এই অঞ্চল জুড়ে সম্পূর্ণ অন্ধকার বিরাজ করছে। আর সেই অন্ধকার মুছে ফেলার জন্যই রাস্তায় এই তেলের বাতিগুলো জ্বলে উঠেছে। সেই আলোতেই আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। মিনিট 10 হাঁটার পর আমরা তারানাথের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সদর দরজায় 2-3 বার টোকা দেবার পরেও যখন কেউ দরজা খুলল না, তখন আমি আমার হাত দিয়ে দরজার ওপর হালকা করে একটা ঠেলা দিই। আর ঠেলা দেওয়ার সাথে সাথে দরজাটা ভিতর দিকে খুলে গেল। ঠিক তখনই তারানাথের মেয়ে চারি এসে উপস্থিত হলো দরজার সামনে। দরজার কাছে এসে দরজার অপর পাশে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, ও কাকাবাবু, আপনারা আসুন আসুন। আসলে উনুনে ভাত বসানো ছিল, তাই আমার আসতে একটু দেরি হলো। আর বাবা ভেতরের ঘরে ছিলাম সাজাচ্ছেন, তাই হয়তো শুনতে পাননি। সে কোনো ব্যাপার না, দরজা তো খোলাই ছিল, আমরা প্রথমে তা বুঝতে পারিনি। ভিতরের ঘরে ঢুকে দেখলাম ততক্ষণে তারানাথের ছিলিম সাজানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন তিনি ছিলিমে আগুন দিয়ে টান দেওয়ার ব্যবস্থা করছেন। তবে আমরা হঠাৎ ঘরে ঢুকতেই তারানাথ হাত থেকে ছিলিমটা নামিয়ে রেখে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। তারপর বললেন, আরে মানিক জর্জে, এসো এসো, এদিকে এসো, এসে বসো। তা এতদিন ছিলে কোথায়? এই একটু ব্যস্ত ছিলাম আর কি। যাক, ভালো করেছো যে এসেছো। এসো বসো। আমরা তারানাথের সামনে গিয়ে বসলাম। তারানাথ ছিলিমে আগুন দিয়ে আমাদের সামনে এসে বসলেন। তারপর ছিলিমে একটা টান দিয়ে বললেন, তা তোমরা চা খাবে তো? তাহলে মন্দ হয় না। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই চাটা আর খাওয়া হয়নি। ঠিক আছে, আমি চারিকে বলে দিচ্ছি চা করতে। এইটুকু বলেই তারানাথ একটু চেঁচিয়ে পাশের ঘরে থাকা চারিকে বলল, চারিমা, একটু চা করে নিয়ে আয় তো। মিনিট খানেক পরেই চারি চা নিয়ে এলো। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি চা বানানো হয়ে গেল? বাবা আমাকে চা বানাতে বলার আগেই আমি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। আপনারা যখন এসেছেন তখনই আমি বুঝেছি আজ গল্প হবে, আর গল্প হলে চা তো হবেই, তাই আমি নিজে থেকেই চা বসিয়ে দিয়েছিলাম। চারির কথার উত্তরে তারানাথ বলল, বাহ, আমার চারিমা বড় হয়ে গেছে দেখছি। তারানাথের কথা শুনে চারি একটু মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। চারি বেরিয়ে যাবার পর আমরা সবাই চায়ের কাপ হাতে তুলে নিলাম। কিশোরী চায়ের কাপে 2 চুমুক দিয়ে তারানাথকে উদ্দেশ্য করে বলল, বলছি ঠাকুরমশাই, তাহলে গল্পটা শুরু করলে ভালো হতো। কিন্তু এই শীতের সন্ধ্যায় একটা গল্প হলে কিন্তু জমে যেত। এই শীতের সন্ধে নিজেদের সাথে করে আমার প্রিয় তেলে ভাজা নিয়ে তোমরা যে গল্প শুনতেই এসেছো, তা আমি বেশ বুঝতে পারছি। কি করে বুঝলেন ঠাকুরমশাই যে এই ঝোলায় তেলে ভাজা আছে? কোনো অলৌকিক শক্তি দিয়ে বুঝি? এই সামান্য জিনিস বুঝতে আবার অলৌকিক শক্তি লাগে নাকি? আমার পঞ্চেন্দ্রিয়র মধ্যেই যতদিন নাসিকা বাবাজি কাজ করছে, ততদিন তো অন্তত তেলে ভাজার সুগন্ধ নেওয়ার কাজটা আমার নাসিকা বাবাজিকেই দেওয়া হবে। বিভিন্ন রকম অলৌকিক গল্পের সাথে সাথে তারানাথ যে কথার ছলে হাসাতেও পারেন, সেটার প্রমাণ আমরা আগেও পেয়েছি।
তেলে ভাজার থালাটা চারির কাছে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর চারি আমাদের তিনজনের জন্য বাটিতে করে মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসলো। আমি বাটি থেকে কটা মুড়ি তুলে নিয়ে সেটাকে মুখে চালান করে সেগুলো চিবোতে চিবোতে বললাম, তাহলে ঠাকুরমশাই এবার শুরু করা যাক। কি বলেন? ঠিক আছে, তবে বলছি শোনো। এইটুকু বলে তারানাথ চায়ের কাপ হাতে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে তাঁর অভিজ্ঞতার গল্প বলতে শুরু করলেন। আজকে তোমাদের যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সব থেকে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে একটা। তখন আমার বয়স 27 কি 28 হবে। আমি তখন ছিলাম আমার বাড়ি থেকে অনেক দূরে শিবপুর নামে এক প্রত্যন্ত গ্রামে। শিবপুর গ্রামে যাওয়ার পর অমরকৃষ্ণ ভট্টাচার্য নামে এক সাধু বাবার সাথে আমার পরিচয় হয়। সাধু বাবা থাকতেন গ্রামের উত্তর পশ্চিম দিকের একটা শ্মশানে। সাধু বাবা ছিলেন ত্রিকালদর্শী। অনেক অলৌকিক ক্ষমতা তার মধ্যে ছিল। অতীত ভবিষ্যৎ এসবের সাথে সাথে অনেক প্রাকৃতিক ক্ষমতারও অধিকারী তিনি। এছাড়াও ভূত প্রেত রাক্ষস ইত্যাদির ওপরেও তার ক্ষমতা আছে। এইটুকু বলে তারানাথ থামল। আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, সাধু বাবার ওই অলৌকিক ক্ষমতা আপনি কখনো দেখেছেন? কিছু কিছু দেখেছি আর কিছু কিছু শিখেছিও। কি শিখেছেন ঠাকুরমশাই? সেসব না হয় পরে শুনো, এখন গল্পটা শোনো মন দিয়ে। তার বিভিন্ন রকম অলৌকিক ক্ষমতাগুলোর মধ্যে একটা ছিল ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার কিছুটা আভাস তিনি পেতেন। মানুষের মুখ দেখেই তার আর তার পরিবারের সবার নাম ঠিকানা বলে দিতে পারতেন। মন্ত্র বলে কিছু কিছু পশু পাখি যেমন কুকুর, বেড়াল, সাপ ইত্যাদি পশুদের তিনি বশ করতে পারতেন। আর তারই কিছু আমি শিখেছি, তবে সেগুলো কিন্তু আমাকে এখন দেখাতে বলো না। তখন সাধু বাবার কাছ থেকে আমিও নানা রকম অলৌকিক ক্ষমতা শিখছি। এভাবেই আমার আর সাধু বাবার দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। সাধু বাবা পূজা অর্চনা করতেন, নানা রকম যাগযজ্ঞ করতেন, আর বাকি সময়টুকু পুরনো পুঁথি অধ্যয়ন করতেন। আমি রান্না বান্না করতাম আর যজ্ঞ করার সময় সাধু বাবাকে সাহায্য করতাম। এমনই একদিন যজ্ঞ শেষে সাধু বাবা ধ্যানে বসলেন। সাধারণত তিনি ধ্যান করতে বসলে ধ্যান সম্পূর্ণ না করে ওঠেন না, কিন্তু সেদিন তিনি হঠাৎ ধ্যান ভেঙে চোখ বুজলেন আর আমার নাম ধরে চেঁচিয়ে ডাকলেন। আমি সাধু বাবার কাছে গিয়ে দাঁড়াতে তিনি আমায় বললেন, এদিকে আয়, এসে আমার সামনে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি সাধু বাবার কথা মতো ওনার সামনে গিয়ে বসলাম। ওনার সামনে বসতেই তিনি বললেন, তোর ডান হাতটা এগিয়ে দে দেখি। আমি আমার হাতটা সাধু বাবার দিকে প্রসারিত করলাম। সাধু বাবা আমার হাতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তারপর হাতের থেকে চোখ সরিয়ে চিন্তিত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালেন। আমি সাধু বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সাধু বাবা? আপনাকে এমন চিন্তিত লাগছে কেন? সাধু বাবা আমার কথার কোনো উত্তর না দিয়ে এবার আমার মুখের দিকে দেখতে লাগলেন। মিনিট দুয়েক আমার মুখ দেখার পর সাধু বাবা বললেন, চিন্তার কারণ তো একটা আছে, তুই একটু অপেক্ষা কর, আমাকে আগে একটু ভালো করে বুঝতে দে। এইটুকু বলে সাধু বাবা আবার চোখ বন্ধ করলেন। তারপর খুব মৃদু স্বরে কি যেন মন্ত্র বলতে লাগলেন। মিনিট পাঁচেক এভাবে থাকার পর সাধু বাবা আবার চোখ খুললেন আর তারপর নিজেই নিজেকে বললেন, হ্যাঁ, যা দেখেছিলাম তা ভুল নয়, একদম ঠিকই দেখেছি আমি। উত্তরে আমি বললাম, হ্যাঁ বলুন বাবা, কি দেখেছেন? চিন্তার কারণটাই বা কি? যা দেখেছি তা বড়ই ভয়ঙ্কর। তুই কাল সকালেই তোর গ্রামে তোর বাড়িতে ফিরে যা। সাধু বাবা হঠাৎ এমন কেন বলছেন সেটা ভেবে
আমি বেশ অবাক হলাম, তবে মুখে স্বাভাবিক ভাব রেখে তাকে জিজ্ঞেস করলাম, হঠাৎ এমন কথা কেন বলছেন? আমি কি কিছু ভুল করলাম? না রে বোকা, তুই কোনো ভুল করিসনি। তবে তোর এখন গ্রামে ফিরে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। তোর গ্রামের উপর ভয়ঙ্কর এক বিপদ আসতে চলেছে, আর সেই বিপদ তোর পরিবারের উপরও আসার সম্ভাবনা রয়েছে। এমনকি আমি দেখতে পাচ্ছি তোদের বাড়িতে কেউ একজন খুব শীঘ্রই মৃত্যুবরণ করবেন। তাই এই বিপদ থেকে তোর গ্রামকে এবং নিজের পরিবারকে মুক্ত করতে তোর সেখানে থাকা অতীব প্রয়োজন। সাধু বাবার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। এ কি বললেন সাধু বাবা? তবুও আমি নিজেকে সামলে নিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, বিপদ? কি ধরনের বিপদ বাবা? আর আমার বাড়ির কে মৃত্যুবরণ করবে? দেখ, সেটা তো এক্ষুনি বলা সম্ভব নয়, তবে আমি দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর বিপদ তোর গ্রামের উপর আসতে চলেছে। তবে তুই চিন্তা করিস না, তুই ফিরে যা। আর যদি কখনো তোর আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে ধ্যানে বসে আমার নাম করিস, আমি তোকে সাহায্য করতে চলে আসব। আর তোর যদি কখনো বিপদ হয় তাহলেও আমি চলে আসব, কোনো চিন্তা করিস না। সারা রাত আমার ঘুম আসতে চাইল না। সারা রাত মাথার মধ্যে ঘুরল সাধু বাবার কথাগুলো। তার যে কথাটা আমাকে সব থেকে বেশি চিন্তিত করলো সেটা হচ্ছে, সাধু বাবা বললেন আমাদের বাড়িতে কেউ মৃত্যুবরণ করবেন। তিনি এমন কেন বললেন, আর কার কথাই বা বললেন? এই সব ভাবতে ভাবতে রাতটা কোনো ক্রমে কাটিয়ে দিয়ে সকালবেলায় সাধু বাবার কথা মতো আমি পরদিন সকালেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। শিবপুর থেকে আমার গ্রাম অনেক দূরে অবস্থিত। পায়ে হেঁটে প্রায় 7 দিন লেগে যায় সেখানে পৌঁছতে। রাস্তায় হাঁটতে হাঁটতেও আমার মন থেকে চিন্তাটা বেরোতে চাইল না। তাই বাড়ি ফেরার পথেও আমি ভাবতে লাগলাম যে আমি বাড়ি পৌঁছবার আগেই যদি বিপদ এসে পড়ে। আর কেমনই বা বিপদ, কিসের বিপদ? আদৌ কি আমি সেই বিপদ থেকে গ্রামবাসীদের রক্ষা করতে পারবো? কি জানি। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি পৌঁছতে হবে। তাই সারাদিনে যতটা সম্ভব কম বিশ্রাম নিয়ে হাঁটতে লাগলাম। রাতে গ্রামের কোনো বাড়িতে আশ্রয় নিতাম, সেখানে রাতটা কোনো ক্রমে কাটিয়ে পরদিন ভোরবেলায় আবার বেরিয়ে পড়তাম। এভাবেই দিন কেটে যেতে লাগলো। দিনের পর দিন আমি কত মাঠ ঘাট, নদী নালা, বনবাদার পার করতে লাগলাম হেঁটে হেঁটে। আর সারা রাস্তা ভাবতে লাগলাম গ্রামের ব্যাপারে, সাধু বাবার বলা কথাগুলোর ব্যাপারে। এরকম ভাবেই দিনে হেঁটে আর রাতে কোনো গৃহস্থ বাড়িতে বিশ্রাম নিয়ে 6 দিন কেটে গেল। আমি গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। আজ রাতটা একটা বাড়িতে কাটিয়ে দিলেই কাল খুব ভোরে বেরিয়ে পড়লে বিকেলের মধ্যে আমি আমাদের গ্রামে পৌঁছে যাব। সেই অনুযায়ী রাতটা একটা গৃহস্থ বাড়িতে কোনো রকমে কাটিয়ে খুব ভোরে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। বেলা 1টা বাজতে আমি আমাদের গ্রামের সীমান্তে ঢুকে গেলাম। গ্রামে ঢুকেই বুঝতে পারলাম যে এখানে কিছু তো একটা হয়েছে। সম্পূর্ণ গ্রামটা কেমন নিস্তব্ধ, রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। এসব দেখে একটা সন্দেহ হলো, তাহলে সাধু বাবার কথাটাই কি ঠিক হয়ে গেল? এইসব ভাবতে ভাবতে গ্রামের বুড়ো বটগাছতলায় এলাম। এখান থেকে আরেকটু এগিয়ে গেলে সদানন্দ দাদুর জমি। সদানন্দ দাদু অনেক জমির মালিক। রাস্তার দুপাশে তার অনেক ফাঁকা জমি পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই সেই জমিতে আমি পৌঁছলাম। জমির পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম ওই জমির মধ্যেই একটা কুকুর মরে পড়ে আছে। মৃতদেহর পাশে যেতেই একটা বিশ্রী গন্ধ অনুভব করলাম, আর তাতেই বুঝলাম কুকুরটা বেশ কয়েকদিন আগেই মরেছে। কুকুরের মৃতদেহের ওপর ভন ভন করছে হাজার হাজার মাছি। তবে এখনো শকুন বা অন্য কোনো প্রাণী মৃতদেহ থেকে মাংস খায়নি। এটাই একটু অদ্ভুত লাগলো। আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আবার বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। আর হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম কি কারণে কুকুরের মৃত্যুর। আর তাছাড়া এতদিনে কি এই মরা কুকুর কারোর চোখেই পড়েনি?
শিয়াল বা শকুন তো আর কম নেই গ্রামে। পড়েনি নিশ্চয়ই, নইলে এতক্ষণে মৃত কুকুরটার দেহে মাংস থাকার কথা নয়। তাছাড়া কোনো মানুষও তো দেখছি না কোথাও। তাহলে সত্যি কি কোনো বিপদ এসেছে এই গ্রামে? কি জানি, মনটা বড় ব্যাকুল হয়ে উঠল। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় ততই ভালো। বাড়ি পৌঁছতে পৌঁছতে দুপুর 3টে বাজলো। আমি বাড়ি যেতেই মা দৌড়ে এসে বলল, তুই এসেছিস বাবা, খুব ভালো হয়েছে তুই এসেছিস। আমি রোজ তোর কথা চিন্তা করতাম যে তুই কবে ফিরবি। শুধু ভাবতাম কবে যে কি হয়ে যাবে, তোর দেখার পাবো কি না। উত্তরে আমি বললাম, কেন মা, কি হয়েছে? এমন কথা কেন বলছো? এরই মধ্যে কখন যে আমার পেছনে বাবা এসে দাঁড়িয়েছে সেটা খেয়াল করিনি। বাবা আমার পেছনে দাঁড়িয়ে বলে উঠলেন, সে অনেক কথা, সেসব তোকে পরে বলবো। তোকে দেখেই বেশ বোঝা যাচ্ছে তুই খুব ক্লান্ত হয়ে পড়েছিস। আগে যা, কিছু একটু খেয়ে নিয়ে একটু বিশ্রাম কর, তারপর সময় বুঝে তোকে সবটা খুলে বলবো। সত্যি বলতে আমিও খুব ক্লান্ত ছিলাম, খিদেও পেয়েছিল খুব। তাই বাবার কথা মতো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিলাম। ছোট্ট একটা ঘুম দিয়ে উঠে সন্ধেবেলায় বাবার কাছে গিয়ে বললাম, এবার বলো তো কি হয়েছে? তাছাড়া গ্রামটা কি বা এরকম অন্যরকম লাগছে কেন? তোমরাও যেন আমার থেকে কিছু লুকোচ্ছ। আমার প্রশ্ন শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, গত 4-5 দিন ধরে আমাদের গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে রে খোকা। গত কিছুদিন ধরে রোজ রাত্রে কেউ না কেউ ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ছে। সুস্থ সবল মানুষ হঠাৎ করেই যেন পঙ্গু হয়ে যাচ্ছে। গতকালও যে মানুষটা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিল, আজ সে আর বিছানা থেকেই উঠতে পারছে না। এই তো গত পরশু বিকেলেও হরেন চাটুর্যের দিব্যি সুস্থ ছিল, কিন্তু গতকাল রাত্রে কি যে হলো, হরেনদার কোনো কথাই বলতে পারছে না, এমনকি নড়াচড়াও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আগামীকালকের মধ্যেই হরেনদা যাচ্ছে কথা। ঠিক এই হরেনের মতোই এর আগেও একই রকমভাবে মানুষ অসুস্থ হয়েছে, আর যে অসুস্থ হয়েছে 3 দিনের মধ্যেই তার মৃত্যুও হয়েছে। এইটুকু বলে বাবা থামল। বাবার মুখে এই অবাক ঘটনা শুনে আমিও কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলাম। তারপর বললাম, হরেন জ্যাঠাকে একবার দেখে আসা যায় কি? তুই যাবি? ঠিক আছে, চল তাহলে। হরেন জ্যাঠার বাড়ি আমাদের বাড়ির দক্ষিণ পাশে। আমি আর বাবা সেদিকেই এগিয়ে গেলাম। হরেন জ্যাঠার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে শোকের ছায়া। ভেতরে গিয়ে ওনাকে একটা ঘরে খাটের ওপর শুইয়ে রাখা হয়েছে। আমি কাছে গিয়ে দেখলাম হরেন জ্যাঠা খাটের ওপর নির্বাক আর নিস্তব্ধ হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। তবে তার শরীরে যে ভয়ঙ্কর একটা যন্ত্রণা আছে সেটা ওনার চোখ দেখলেই বোঝা যায়। তার চোখের ওই চাহনি দেখলে বুঝতে পারছি যে ভেতরে ভেতরে তিনি ভীষণ রকম কষ্ট পাচ্ছেন। আমি কিছুক্ষণ ভালো করে তাকে দেখে নেওয়ার পর জেঠিমাকে জিজ্ঞেস করলাম, এসব কি করে হলো জেঠিমা? গত পরশু রাতে উনি পাশের গ্রামে যাত্রা দেখতে গেছিলেন। আমি বই বই করে বারণ করলাম, কিন্তু আমার কথা তিনি শুনলেন না। উনি উনি বাড়ি থেকে বলে গেছিলেন মার সাথে যাত্রা শেষ হলেই চলে আসবেন, কিন্তু ভোর হয়েছে তো উনি আসছেন না। দেখে আমাদের খুব চিন্তা হতে লাগলো। পাশের গ্রামে খবর নিয়ে জানতে পারলাম যাত্রা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। এদিকে সকালের আলো ফুটে উঠলো, কিন্তু তো জ্যাঠা তবু বাড়ি ফিরলেন না। অবশেষে খবর পেলাম উনি নাকি পশ্চিম দিকে মাঠে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর ওনাকে ওখান থেকে বাড়ি আনার পর জ্ঞান তো ফিরেছে, কিন্তু না কথা বলছেন না নাড়াচাড়া করছেন। এইটুকু বলে জেঠিমা আবার কাঁদতে শুরু করলো।
কয়েকদিন ধরেই এই একই রোগে গ্রামের 4-5 জন মারা গেছে। তোর জ্যাঠা মনে হয় আর বাঁচবে না রে, বাঁচবে না। আমি কতবার বারণ করলাম ওনাকে, যেও না, যেও না। চারপাশের যে অবস্থা, তার মতো যেও না এটাতে। কিন্তু কে কার কথা শোনে? ঈশ্বর। উত্তরে আমি জেঠিমাকে বুঝিয়ে বললাম, ভেঙে পড়ো না জেঠিমা, আমি আমি দেখছি কিছু করা যায় কিনা। তোমরা জ্যাঠামশাইকে ডাক্তার দেখিয়েছো? গ্রামের মধু ডাক্তার এসেছিল, কিন্তু সে বলল সে নাকি কোনো রোগ খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ তো জ্যাঠাকে দেখেও কিছু বুঝতে না পেরে চলে গেল। উত্তরে আমি জেঠিমাকে বুঝিয়ে বললাম, কাল আমি কলকাতা থেকে বড় ডাক্তার ডেকে আনবো। তুমি চিন্তা করো না, জ্যাঠা ঠিক হয়ে যাবে। আমি কাল খুব ভোরেই বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমি আর বাবা হরেন জ্যাঠার বাড়ি থেকে ফিরে এলাম। বাড়ি ফেরার পর বাবা আমাকে বলল, খোকা, তুই তো বলি এলি যে তুই ডাক্তার ডেকে আনবি, কিন্তু আমার মনে হয় না হরেনদাকে আর বাঁচানো যাবে। কেন বাবা, এমন কেন বলছো? হয়তো শহরের ডাক্তার এসে রোগ খুঁজে পাবেন, আর সঠিক চিকিৎসা হলে রোগী সুস্থ হয়ে উঠবে। বেশ, দেখ কি হয়। তবে আমার মনে হয় না যে ডাক্তার বিশেষ কিছু করতে পারবেন, কারণ মধু ডাক্তার গ্রামের ডাক্তার হলেও ডাক্তারিতে তার অভিজ্ঞতা কিন্তু কিছু কম নয়। এইটুকু বলে বাবা চলে গেলেন। বাবা চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম এই ভয়ঙ্কর রোগ নিয়ে। এমন রোগের কথা আমি আগে শুনিনি। এইসব ভাবতে ভাবতে আমার হঠাৎ সাধু বাবার কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন বিপদ হবে। তাহলে কি উনি এই বিপদের কথাই বলেছিলেন? গ্রামে কি তাহলে কোনো মহামারী আসতে চলেছে? তাই যদি না হয়, তাহলে সুস্থ সবল মানুষের হঠাৎ এমন অদ্ভুত রোগ হওয়ার কারণই বা কি? এইসব ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙল বাবার ডাকে। খোকা, আরে এই খোকা, ওঠ, তাড়াতাড়ি ওঠ খোকা। বাবার গলার আওয়াজে আমি কেমন একটা চাপা কষ্ট অনুভব করলাম। তাই তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম। উঠে বাবার দিকে তাকিয়ে দেখলাম তিনি ব্যস্ত হয়ে আমার ঘুম ভাঙার অপেক্ষা করছেন। ওনাকে দেখেও বেশ বিচলিত মনে হচ্ছে। তাই আমিও আর দেরি না করে বাবাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? উত্তরে বাবা অত্যন্ত দুঃখের সাথে বললেন, তোর হরেন জ্যাঠা আর নেই রে, কাল মাঝরাতেই। বাবার কথা শুনে আমি দৌড়ে গেলাম হরেন জ্যাঠার বাড়িতে। সেখানে পৌঁছে দেখি হরেন জ্যাঠাকে বাইরে খাটিয়ায় শুইয়ে রাখা হয়েছে। তারই পাশে বসে জেঠিমা আর তার জ্যাঠার ছেলেমেয়েরা কান্নাকাটি করছে। আমি হরেন জ্যাঠার কাছে গিয়ে দেখলাম ওনাকে। আজকে তাকে দেখে চেনাই যাচ্ছে না। এক রাতের মধ্যে ওনার শরীরের সব মাংস যেন উধাও হয়ে গেছে, যেন হাড়গুলোর ওপর শুধু চামড়া মাত্র লেগে আছে। আর সাথে সাথেই শরীরের সমস্ত রক্ত যেন এক রাতের মধ্যে কেউ চুষে খেয়ে নিয়েছে। এখন হরেন জ্যাঠাকে কোনো মানুষের মতো লাগছে না। দেখে মনে হচ্ছে তিনি যেন এক অদ্ভুত ধরনের অচেনা কোনো প্রাণী। আমি সেদিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম। ঠিক তখনই হঠাৎ বিপিন নস্করের ছেলে শম্ভু নস্কর দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার দিকে তাকিয়ে আমি স্পষ্ট তার চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। শম্ভুর বয়স বেশি না, 17-18 হবে। আমি তার হাত ধরে তাকে কোমলভাবে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে শম্ভু, তুই এমন হাঁপাচ্ছিস কেন, আর এমন দৌড়েই বা এলি কেন? শম্ভু আমার চোখের দিকে তাকিয়ে প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমতা আমতা করে বলল, ওই ওই দক্ষিণের মাঠে। দক্ষিণের মাঠে কি হয়েছে? দক্ষিণের মাঠে বিভূতি দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই মণিকান্ত কাকু তোমাকে ডাকছে। মণিকান্ত কাকু আমার দূর সম্পর্কের কাকা, আর বিভূতি হলো মণিকান্ত কাকার ছেলে।
সম্পর্কে আমার দূর সম্পর্কের দাদা। ওরা থাকে আমাদের বাড়ির ঠিক পেছন দিকটায়। বিভূতির বয়স প্রায় আমার মতো, আমার থেকে 2-1 বছরের বড়ই হবে। শম্ভুর কথা শুনে আমি প্রায় এক প্রকার দৌড়ে দক্ষিণের মাঠে এলাম। সেখানে এসে দেখলাম একটা নির্দিষ্ট জায়গায় ঘিরে কয়েকজন লোকের ভিড় জমেছে। আমি সেদিকে এগিয়ে যেতেই দেখলাম ভিড়ের মধ্যে বসে মণিকান্ত কাকা এবং তার স্ত্রী কান্নাকাটি করছেন। আমি কাছে যেতেই মণিকান্ত কাকা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, ওরে তারা রে, ওরে দেখ আমার বিভুর কি হলো, দেখ আমার বিভুও মনে হয় আর বাঁচবে না রে। আমি মণিকান্ত কাকাকে জিজ্ঞেস করলাম, রাতে বিভূতি বাইরে গেছিল কেন? আরে কালকে রাতে তোর কাকিমার খুব শরীর খারাপ করছিল, ও এসেছিল মধু ডাক্তারকে ডাকতে। আমি ওকে অনেক মানা করেছিলাম, কিন্তু ও আমার কথা কিছুতেই শুনল না। আমি মণিকান্ত কাকাকে বুঝিয়ে বিভূতিকে বাড়িতে নিয়ে এলাম। বাবাকে পাঠিয়ে দিলাম কলকাতার থেকে ডাক্তার নিয়ে আসতে। ডাক্তার নিয়ে ফিরতে ফিরতে বাবার বিকেল হয়ে গেল। ততক্ষণে বিভূতির জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু বিভূতিও অন্য সবার মতো এখন আর হাঁটা চলা করতে পারছে না, কথাও বলতে পারছে না, শুধু অশ্রু ভেজা চোখ দুটো দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি তার কাছে গিয়ে দাঁড়াতেই সে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর চোখ দেখে মনে হলো ও যেন আমাকে ইশারায় কিছু বলতে চাইছে। আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। ডাক্তারবাবু কিছুক্ষণ ধরে বিভূতিকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারপর নাড়ি, চোখ, জিভ ইত্যাদি সব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তারপর অসহায়ভাবে বাবার দিকে তাকিয়ে পাশাপাশি মাথা নাড়লেন। বাবা এগিয়ে গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডাক্তারবাবু, কিছু বুঝতে পারলেন? উত্তরে ডাক্তারবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ হয়ে বললেন, না, কিছুই বুঝতে পারছি না। আমার 30 বছরের ডাক্তারি জীবনে এমন রোগ আমি এই প্রথমবার দেখলাম। শুধু এটুকু বলতে পারি, এই রোগীর শরীরে রক্তের অভাব দেখা দিয়েছে, আর যত সময় যাচ্ছে ধীরে ধীরে শরীরে অবশিষ্ট রক্তটুকু শুকিয়ে জমাট বেঁধে যাচ্ছে। তবে এটা কেন যে হচ্ছে সেটা বলা অসম্ভব। আমি উঠে গিয়ে ডাক্তারবাবুর পাশে দাঁড়িয়ে কি উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, কিছুই কি করা যায় না ডাক্তারবাবু? ক্ষমা করবেন, যদি রোগই না ধরতে পারি তাহলে কিভাবে বুঝবো যে কি ওষুধ দেওয়া যায় বলুন তো? চিকিৎসা শাস্ত্রে এই রোগের কোনো ওষুধ নেই, এমনকি চিকিৎসা শাস্ত্রে এই রোগের উল্লেখ পর্যন্ত নেই। এমনটাই বললে ডাক্তারবাবু ফিরে গেলেন। ডাক্তারবাবু ফিরে যাওয়ার পর বাড়ির সবাই আবার কান্নাকাটি শুরু করলো। সবার একটাই কথা, এই রোগ হয়েছে মানেই রোগীর মৃত্যু অনিবার্য। কারণ এখনো পর্যন্ত এই গ্রামে 7 জনের এই অসুখ হয়েছে, আর তারা কেউই ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে রেহাই পাননি। তাই আগামী 3 দিনের মধ্যে যে বিভূতিকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে সেটা সবাই বেশ ভালোই বুঝতে পারছে। মৃত্যু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মৃত্যু যে আসবেই সেটা ধ্রুব সত্য। মণিকান্ত কাকাকে কোনো রকম ভাবে বুঝিয়ে আমি আর বাবা বাড়ি নিয়ে এলাম। আসার সময় দেখলাম সমস্ত গ্রামবাসীরা ভয়ে কাবু হয়ে গেছে। বাড়ি ফেরার পর ভাবতে লাগলাম যে কি করা যায়, কিভাবে এই বিপদ থেকে গ্রামবাসীদের রক্ষা করা যায়। কোনো উপায় কি নেই? এরকম ভাবে আরো 2টো দিন কেটে গেছে। এরই মধ্যে গ্রামের আরো 2 জন এই রোগে আক্রান্ত হয়েছে। এইসব নিয়ে আমি গভীর চিন্তায় মগ্ন। ঠিক তখনই খবর এলো বিভূতি আর নেই। আমি আর বাবা আবারও বিভূতির বাড়ি গেলাম। জোয়ান ছেলের অকাল মৃত্যুতে মণিকান্ত কাকা একদম নিস্তব্ধ হয়ে গেছেন। কারুর সাথে কথা বলছেন না, শুধু ঘরের এক কোণে বসে নীরবে চোখের জল ফেলছেন। গ্রামের সবাই মিলে বিভূতিকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হলো। দাহ করা হয়ে গেলে সবাই যখন বাড়ি ফিরবে
তখন বাবা সবাইকে ডেকে বলল, তোমরা তো সবাই জানোই রোজই গ্রামে এই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেই চলেছে। রোজই কেউ না কেউ মৃত্যুর বুকে ঢলে পড়ছে, না জানি এরপরে কার পালা। তাই আমি তোমাদের সবাইকে বলছি, আজ থেকে কেউ আর সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরিও না। যাও, আর দেরি করো না, তোমরা সবাই বাড়ি ফিরে যাও। বিকেল তো হয়েই গেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। বাড়ি ফেরার পর দেখলাম বাবা খুব চিন্তিত হয়ে বসে আছেন। এই রকম চিন্তা অবশ্য আমারও হচ্ছে। চিন্তা একটাই, এর পর কার পালা। সাধু বাবা বলেছিল এই বিপদের স্রোত আমাদের পরিবারের ওপরও আসতে পারে, এমনকি আমাদের বাড়িতে একজনের মৃত্যু পর্যন্ত হবে। তাহলে কি আমার বাবা ঠাকুরদার মধ্যে কেউ? এটা ভেবেই আমার মনটা কেঁপে উঠল। যদি সত্যি এমন কিছু হয়, না, আজ আমাকে জেগে থাকতে হবে, আজ ঘুমিয়ে পড়লে হবে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই শুতে গেলাম। পাশের ঘরে মা বাবা শুয়ে আছেন, আমার বাঁ দিকের ঘরে শুয়ে আছেন ঠাকুরদা ঠাকুমা। আমার মনে তখন ওদের নিয়ে ভাবনা চলছে, আর চোখ ঘুরছে বাবা আর ঠাকুরদার ঘরের দিকে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আমি ধীরে ধীরে উঠলাম, নিঃশব্দে একটা বেতের মোড়া টেনে বারান্দায় বসলাম। চারিদিকে তখন অন্ধকার বিরাজ করছে, তবে পূর্ণিমার চাঁদের যে সামান্য আলো পৃথিবীতে এসে পড়েছে তাতে সব কিছু পরিষ্কার না দেখা গেলেও ঠাউর করা যায়। আমি চেয়ারে বসে রইলাম, বাবা আর ঠাকুরদার ঘরের দিকে। আমাদের বাড়ির সামনেই উঠোন, আর উঠোনের সামনেই রাস্তা, আর ঠিক তার উল্টো দিকে একটা আম বাগান। এবার আমার দৃষ্টি সেদিকেই পড়ল। সেদিকে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, তবে তখন বোধহয় রাত গভীর হয়ে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ রাস্তার সামনের আম বাগান থেকে সাদা ধোঁয়ার মতন কি যেন একটা বেরিয়ে এসে পশ্চিম দিকে হাওয়ার সাথে উড়ে চলে গেল। তবে সেটা যে কি, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। শুধু মনে হলো অত্যন্ত দ্রুত গতিতে হাওয়ার মতন কিছু একটা বয়ে গেল পশ্চিম দিক বরাবর। আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম, তারপর ধীর গতিতে সেদিকে এগিয়ে যেতে থাকলাম। উঠোন পেরিয়ে আমি বাড়ির সামনের রাস্তায় গিয়ে উঠলাম। পশ্চিম দিকে তাকিয়ে আবছা আলোতে দেখলাম বহু দূরে একটা সাদা রঙের কিছু হাওয়ার সাথে ভেসে বেড়াচ্ছে। আমি সেদিকে লক্ষ্য করে আবারও এগিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ঠিক তখনই কেউ একজন পেছন থেকে আমার হাত ধরে নিল। আমি পেছনে ফিরে দেখলাম বাবা আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে বাবা আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে এলো। ঘরে এসে আমাকে বলল, খোকা, তুই ওরকমভাবে কোথায় যাচ্ছিলিস? আর ওভাবে বারান্দায় বসেই বা ছিলিস কেন? আমি বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, ওই রাস্তার সামনে আমবাগান থেকে কিছু একটা বাইরে বেরিয়ে আসতে দেখেছিলাম, সেটাই দেখতে গেছিলাম। খবরদার খোকা, রাতে 1 পা কোথাও বেরোবি না। দেখছিস তো চারিদিকে কি হচ্ছে। যা, চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়। বাবার কথা মতো আমি ঘরে ফিরে এলাম। ঘরে বসে বসে ভাবতে লাগলাম, বাবা বুঝলো কি করে যে আমি বারান্দায় বসেছিলাম? তারপরে নিশ্চয়ই বাবাও জেগেছিল। বাবাও বোধহয় জেগে থেকে আমার মতোই চারিদিকটা নজর রাখছিল। ঘরে এসে শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম আসতে চাইল না। মাথার মধ্যে এই ঘটনাগুলোই ঘুরতে লাগলো। তবে শেষ রাতের দিকে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে খবর এলো যে আজকে কাউকেই মাঠে বা অন্য কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়নি। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। অবশেষে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচার হয়তো একটা উপায় পাওয়া গেল। সন্ধ্যের পর বাড়ির বাইরে না বেরোলে আর কোনো ক্ষতি হয়তো হবে না। তবে আমাদের সেই ভাবনা ভেঙে গেল যখন খবর এলো ওপাড়ার বৃন্দাবন দাসের ছেলে সোমনাথ দাস ওই একই রোগে আক্রান্ত হয়েছে। এই খবর শুনে আমাদের চিন্তা আরো বেড়ে গেল।
কারণ এবার আর আক্রান্ত ব্যক্তিকে মাঠে ঘাটে পাওয়া যায়নি। সে তার নিজের দরজা বন্ধ ঘরেই অজ্ঞান হয়ে পড়ে আছে। সোমনাথের বাড়িতে গিয়ে জানতে পারলাম, সাধারণত সোমনাথ সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজ 9টা বেজে যাওয়ার পরেও সে তার দরজা না খোলায় বাড়ির লোকের সন্দেহ হয়। তারপর অনেক ডাকাডাকির পর যখন সে দরজা খোলে না, তখন তারা দরজা ভেঙে দেখেন যে সোমনাথ তার খাটের ওপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু ঘণ্টাখানেক পর যখন তার জ্ঞান এলো তখন সবাই বুঝতে পারল এটা সেই ভয়ঙ্কর রোগেরই আক্রমণ। আর তার সাথে সাথে এটাও বোঝা গেল যে বাইরে বেরোনো আর না বেরোনোর সাথে এই রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। মন খারাপ করে বাড়ি ফিরে গেলাম। বুঝে উঠতে পারলাম না এখন আমার কি করা উচিত। আমি এই বিপদের কথা আগে জানতাম, তবুও আমি কিছু করতে পারছি না। একের পর এক মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে, এমনকি রাস্তার কুকুরগুলো ছাড়া পাচ্ছে না। আমি কিচ্ছু করতে পারছি না। এইসব ভাবতে ভাবতে সারা দিন কেটে গেল। এরই মধ্যে সোমনাথের শারীরিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে সে হয়তো আজ রাতের মধ্যেই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে। বিকেল শেষ হয়ে তখন সবে সন্ধে নেমেছে। গোধূলির আলো কেটে চারিদিকে সবে অন্ধকার নেমেছে। ঠিক তখনই আমাদের বাড়িতে একজন বয়স্ক ব্রাহ্মণ এসে হাজির হলেন। বাড়ি এসে তিনি বললেন আজ তিনি আমাদের বাড়িতে থাকবেন। তার কথাবার্তায় বুঝলাম যে সে কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, তিনি শাস্ত্রে নিপুণ একজন গুণী ব্রাহ্মণ। আমরা কেউ মানা করলাম না, উপরন্তু আমাদের ভালোই লাগলো তার এই আগমন, কারণ এরকম বিপদের দিনে একজন ব্রাহ্মণ যদি বাড়িতে থাকেন তাহলে ভালোই হয়। আর তাছাড়াও আমার বাপ ঠাকুরদা কোনোদিন বাড়িতে আসা অতিথিকে ফিরিয়ে দেননি। ব্রাহ্মণের বয়স 60-62 হবে, পরনে গেরুয়া বস্ত্র, মাথায় ছোট ছোট সাদা কদম ছাঁট চুল, তবে মুখে দাড়ি গোঁফের লেশ মাত্র নেই। রাতে খাওয়া দাওয়ার পর এক পর্যায়ে আমি ব্রাহ্মণকে আমাদের এই বিপদের কথা খুলে বললাম। ব্রাহ্মণ আমার কথাগুলো মন দিয়ে শুনলেন, তারপর কি যেন ভাবলেন, অবশেষে বললেন, তোদের এই বিপদের কথা যে আমি জানি না তা নয়। আসলে আমি দূরের এক গ্রামে পুজো করতে যাচ্ছিলাম, সেখানে যেতে 2 দিন মতো লাগবে, তাই রাতে তোদের বাড়িতে আশ্রয় নিয়েছি। তবে সত্যি বলতে এই বিপদের কোনো প্রতিকার আমার কাছেও নেই। ভগবানের ওপর ভরসা রাখ, আশা করি এই বিপদ থেকে তোরা খুব শীঘ্রই মুক্তি পাবি। ব্রাহ্মণের ঘুমানোর জন্য বিছানা করা হলো। মা ওনার বিছানা করে দিয়ে নিজেদের ঘরে ঘুমোতে চলে গেলেন। আমিও এবার আমার ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখেও ঘুম নেই। বিছানায় শুয়েই বেশ কিছুক্ষণ কেটে গেল। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ পাশের ঘরে কার যেন চাপা আর্তনাদ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পর যখন আর্তনাদটা আরো উচ্চ স্বরে ভেসে এলো তখন আমার ভুল ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে গিয়ে আর্তনাদ লক্ষ্য করে সেদিকে এগিয়ে গেলাম। তারপর আরো 2 পা এগিয়ে গিয়ে পাশের ঘরের খোলা জানলার সামনে দাঁড়িয়ে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার সমস্ত শরীর বরফের মতো অসাড় হয়ে গেল। আমি দেখলাম ঘরের মধ্যে শুয়ে থাকা বৃদ্ধ ব্রাহ্মণ খাটের ওপর শুয়ে ছটফট করছেন, আর একটা সাদা ধোঁয়া ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ধীরে ধীরে ব্রাহ্মণের চিৎকার আরও বেড়ে গেল। ইতিমধ্যে বাড়ির সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের চোখের সামনে এক ভয়াবহ দৃশ্য ঘটছে। আমাদের সামনে ব্রাহ্মণ বাঁচার জন্য ছটফট করছে। ধীরে ধীরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ছে, যেন কোনো অদৃশ্য শক্তি ব্রাহ্মণের শরীরের সমস্ত রক্ত শুষে খেয়ে নিচ্ছে। আমি আর বাবা অনেক চেষ্টা করেছি দরজা ভেঙে ঘরে ঢোকার, কিন্তু না, এ দরজা যেন লোহার থেকেও শক্ত হয়ে গেছে। এ ভাঙা যেন কোনো মানুষের কর্ম নয়।
আরও কিছুক্ষণ এভাবে ব্রাহ্মণের ছটফটানি চলল। তারপর ধীরে ধীরে ব্রাহ্মণের শরীর ছটফটানি বন্ধ করে দিল। দেখে মনে হলো ব্রাহ্মণের প্রাণবায়ু যেন বেরিয়ে গেছে। আর ঠিক তখনই ঘরের মধ্যে উঠতে থাকা ওই সাদা ধোঁয়া দ্রুত বেগে জানলা দিয়ে বাইরে বেরিয়ে হাওয়ায় মিশে গেল। এবার আমরা দরজায় একটু জোরে ধাক্কা দিতেই সেটা ভেঙে গেল। এতক্ষণ যে দরজা লোহার মতো শক্ত হয়েছিল, সে দরজা যেন আবার তার পূর্ব রূপ ফিরে পেল। ঘরে ঢুকে দেখলাম ব্রাহ্মণ এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। অবশ্য এর পর কি হবে সেটাও আমরা জানি। আগামী 3 দিনের মধ্যে ওনাকেও এই পৃথিবীর মায়া কাটিয়ে দিতে হবে। হঠাৎ সাধু বাবার কথা মনে পড়ে গেল। উনি বলেছিলেন আমাদের বাড়িতে কেউ একজন মৃত্যুবরণ করবেন। হয়তো তিনি আমাদের নিজের কেউ নয়, তবে ওনার মৃত্যু আমাদের বাড়িতেই হয়েছে। তাই তো তেনার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। সারা রাত আর ঘুম হলো না। নিজেদের চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখার পর আর ঘুম না আসাটাই স্বাভাবিক। আমরা সবাই একসাথে বসে রাত কাটালাম। সকাল হতেই খবর এলো সোমনাথ আজ ভোরবেলাতে ইহলোক ত্যাগ করে পরলোকে গেছে। মনটা খারাপ হয়ে গেল। আর এদিকে বৃদ্ধ ব্রাহ্মণের অবস্থাও ক্রমে অবনতি হচ্ছে। এখন তার জ্ঞান ফিরেছে, তবে উনিও বাকিদের মতো কথা বলতে পারছেন না, নড়াচড়াও করতে পারছেন না। উনিও যে আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করবেন তা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারলাম। তবে সমস্যার বিষয় হলো উনি কে, কোথা থেকে এসেছেন এসব আমরা কিছুই জানি না। তাই ওনার বাড়িতে খবর পাঠানো অসম্ভব। এদিকে ওনার বাড়ির লোকজন নিশ্চয়ই ওনার পথ চেয়ে বসে থাকবেন। আমি আরও একবার ওনাকে দেখে এলাম। ওনার যা অবস্থা তাতে হয়তো উনি দুপুরের মধ্যেই ফিরে এসে আমি আবার ভাবতে লাগলাম কিছুই কি করা যায় না। হঠাৎ একটা কথা মনে পড়ল। সাধু বাবা বলেছিলেন যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে ধ্যান করে সাধু বাবাকে ডাকতে। তবে সাধু বাবার ধ্যানে বসতে গেলে খুব ভোরবেলায় বসতে হয়। তাই আজকে আর ধ্যানে বসা সম্ভব নয়। আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিতে হবে। কাল ভোরে উঠে ধ্যানে বসতে হবে। পরদিন খুব সকালে উঠে সাধু বাবার ধ্যানে বসলাম। সাধু বাবার ধ্যানে বসার নিয়ম হচ্ছে সূর্য ওঠার আগে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ধ্যান করতে হবে। তারপর উনি রাতের বেলায় স্বপ্নে দেখা দেবেন। সেদিন হলো তাই। আমি ভোরবেলায় ধ্যানে বসলাম আর সূর্য অস্ত হওয়া না পর্যন্ত ধ্যানে বসেই রইলাম। তবে সন্ধেবেলায় হলো এক অবাক কাণ্ড। সাধু বাবা স্বপ্নে না এসে স্বয়ং বাস্তবে উপস্থিত হলেন। তাকে দেখে উৎফুল্লিত কণ্ঠে বললাম, আপনি এসেছেন সাধু বাবা? তোদের বিপদ দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই চলে এলাম। উত্তরে সাধু বাবাকে বললাম, বাবা আপনি তো আমাদের সব কথা জানেন, কিন্তু কি কারণে এই বিপদ এলো, কিসের থেকেই বা এমন হচ্ছে, কেন হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। উত্তরে তিনি গম্ভীরভাবে বললেন, তোরা এটাকে রোগ বলে ভুল করছিস, কিন্তু এটা কোনো রোগ নয়। বায়ু রাক্ষস নামে এক ভয়ঙ্কর অপদেবতার আক্রোশ পড়েছে তোদের গ্রামের উপর। আর এই সব যা হচ্ছে তার সব ওই বায়ু রাক্ষসই করছে। বায়ু রাক্ষস? হ্যাঁ, বায়ু রাক্ষস। মনে করে দেখ, তুই কাল রাতে একটা সাদা ধোঁয়া দেখেছিলি না? ওটাই বায়ু রাক্ষস। বায়ু রাক্ষসের কোনো শরীর নেই, সে বাতাসে ভেসে বেড়ায়। তবে হ্যাঁ, যেহেতু বায়ু রাক্ষসের কোনো শরীর নেই, তাই মানুষ বা অন্য পশুর রক্ত চুষে খাওয়ার সময় তার একটা শরীরের প্রয়োজন হয়। তবে তোরা খালি চোখে সে শরীর বা রক্ত খাওয়ার দৃশ্য কিছুই দেখতে পারবি না। এমনকি কোনো মানুষের শরীরে সে ঢুকে বসে আছে সেটাও কেউ বুঝতে পারবি না। এমনকি যার শরীরে বায়ু রাক্ষস ঢুকে আছে সে ব্যক্তি নিজেও বুঝতে পারবে না যে তার শরীরে কোনো অপদেবতা ভর করেছে, কারণ সারাদিন সে সাধারণ মানুষের মতোই থাকবে। শুধুমাত্র রক্ত খাওয়ার সময় সেই মানুষও অদৃশ্য হয়ে বাতাসের সাথে মিলিয়ে যাবে। সাধু বাবার কথা শুনে আমি রীতিমতো অবাক। এমনও হয়? আস্ত একটা মানব শরীরকে বায়ু রাক্ষস সম্পূর্ণ অদৃশ্য করে ফেলে। সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু এর থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় তো একটা আছে, তবে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা উপায়।
কেমন ভয়ঙ্কর উপায় বাবা? একটা যজ্ঞ করতে হবে, আর তোদের গ্রামেরই কোনো ব্রাহ্মণকে দিয়েই করাতে হবে সেই যজ্ঞ। তবে 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 কি? যজ্ঞ শেষ হওয়ার 3 দিনের মধ্যে বর্তমানে যার শরীরে বায়ুরাক্ষস বসবাস করছে তার মৃত্যু হবে। আর সেটা তোদের গ্রামের যে কেউ হতে পারে। হতে পারে তোদের গ্রামের কোনো মানুষ, হতে পারে তোর বাড়িরই কেউ, তোর বাবা, ঠাকুরদা, এমনকি তুইও নিজেও হতে পারিস। শুধু একটা জিনিস মনে রাখ, যার শরীরে বায়ুরাক্ষস আছে যজ্ঞ শেষ হওয়ার পর তার মৃত্যু অনিবার্য। সাধু বাবার কথা শুনে বাড়ি শুদ্ধ সবাই হতভম্ব হয়ে গেল। সবার চোখে মুখে ভয় স্পষ্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা ছাড়া আর কোনো উপায় নেই? না রে, এটার এই একটাই উপায় আছে। গ্রামের বাড়ির সবাইকে বাঁচাতে গেলে একজনকে নিজের প্রাণ বিসর্জন দিতেই হবে। ভেবে দেখ তোরা কি করবি। যাই হোক, আমাকে চলে যেতে হবে, তবে আমি যাওয়ার আগে তোকে যজ্ঞের নিয়ম লিখে দিয়ে যাব। আর একটা জিনিস মনে রাখিস, তোরা যজ্ঞ শুরু করলে বায়ুরাক্ষস কিন্তু চুপ করে বসে থাকবে না। সে নিজের সর্বশক্তি দিয়ে যজ্ঞ ভঙ্গ করার চেষ্টা করবে। তবে ভয় পেয়ে যজ্ঞ ছেড়ে উঠে যাওয়া চলবে না। মনে রাখিস, যদি যজ্ঞ ছেড়ে কেউ উঠে চলে যায় তাহলে সেই যজ্ঞ আর কোনো কাজে লাগবে না। তারপর 1000 চেষ্টা করেও বায়ুরাক্ষসকে কিন্তু আটকানো যাবে না। সেই গ্রামকে নিশ্চিহ্ন করেই ছাড়বে। গ্রামের পুরুষ, মহিলা, এমনকি ছোট বাচ্চাদেরও যজ্ঞে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটি মানুষকে নিয়েই যজ্ঞটা সম্পন্ন করতে হবে। কেউ যেন যজ্ঞের মাঝে উঠে না যায়। এইটুকু বলে সাধু বাবা তার ঝোলা থেকে একটা মাটির ঘট বের করে আমার হাতে দিয়ে বললেন, এই নে, এতে মন্ত্রপুত ছাই আছে। যজ্ঞের স্থানে মহাদেবের ত্রিশূল দিয়ে একটা গণ্ডি কেটে গণ্ডির দাগের উপর দিয়ে এই ছাই ছড়িয়ে দিবি, তাতে তোদের ভালো হবে। যজ্ঞের সমস্ত নিয়ম একটা কাগজে লিখে দিয়ে সাধু আবার চলে গেলেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী কয়েক রকম কাঠ, যেমন আম, জাম, বেল আর সুন্দরী গাছের ছাল লাগবে। এছাড়াও লাগবে মহিষের দুধ দিয়ে বানানো ঘি, অর্জুন গাছের আঠা আর কয়েক রকম গ্রাম্য গাছের শেকড় এবং গঙ্গা জল। তাছাড়াও যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো মৌমাছির চাক, যেটা নিম গাছে হয়েছে। এই সমস্ত জিনিস জোগাড় করে নিয়ে খোলা আকাশের নিচে বসে যজ্ঞ করতে হবে। যজ্ঞের মন্ত্র সাধু বাবা কাগজে লিখে দিয়ে গেছেন। যজ্ঞের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলোতে আগুন লাগিয়ে তারপর নিম গাছে হওয়া মৌমাছির চাকে মহিষের দুধ দিয়ে বানানো ঘি লাগিয়ে মন্ত্র পড়তে পড়তে আগুনের মধ্যে ভেঙে দিতে হবে। সাধু বাবা চলে যাওয়ার পর আমি বাবাকে সমস্তটা খুলে বললাম। বাবা উত্তরে বলল, যেহেতু এখানে সমস্ত গ্রামের মানুষ জড়িয়ে আছে, তাই তাদের না জিজ্ঞাসা করে আমরা নিজেদের কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বাবার কথা অনুযায়ী সমস্ত গ্রামবাসীদের বাড়িতে ডাকা হলো। তারপর তাদেরকে সাধু বাবার বলা কথাগুলো সব খুলে বলা হলো। সমস্ত কথা শোনার পর গ্রামের লোকেদের মধ্যে একটা মৃদু কোলাহল শুরু হলো। সবাই একে অপরের সাথে আলোচনা করতে লাগলো। কথাগুলো শোনার পর গ্রামের সহজ সরল লোকেদের মধ্যে ভয়ের ছাপ স্পষ্টভাবে তাদের চোখে মুখে ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করার পরেও গ্রামের মানুষেরা কোনো সিদ্ধান্ত নিতে পারল না। এই রকম পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত তাই ভেবেই ওরা অস্থির হয়ে পড়েছে। তখন বাবা বোধহয় ওদের মনের ভাব বুঝতে পেরে বললেন, দেখুন, আমার মনে হয় আমাদের এই যজ্ঞ করাই উচিত। রোজ একজন করে মানুষ আমরা হারাচ্ছি। রোজ কারুর না কারুর মৃত্যু আমাদের দেখতে হচ্ছে। যদি আর মাত্র একজনের মৃত্যুর বিনিময়ে এই মৃত্যু উপত্যকা শান্ত হয়, তাহলে বোধহয় সেই মৃত্যুটা আমাদের মাথা পেতে নেওয়া উচিত। আমরা কেউই জানি না যজ্ঞ শেষে কার মৃত্যু হতে চলেছে। তবে ভগবান যদি সেই জায়গায় আমাকে রাখেন, তাহলে আমি তা খুশি মনে গ্রহণ করতে রাজি। বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে। বাবার এই কথাগুলো শুনে গ্রামবাসীরা মনে যেন অনুপ্রেরণা পেল। এবার সবাই মিলে একসাথে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি,
আপনি যজ্ঞ করানোর ব্যবস্থা করুন। গ্রামবাসীরা বাড়ি ফিরে গেলেন। এবার কাজ হলো যজ্ঞের জন্য জরুরি সব সামগ্রী জোগাড় করা। কিছু কিছু জিনিস যেমন আম কাঠ, বেল কাঠ, সুন্দরী গাছের ছাল খুব সহজে জোগাড় হয়ে গেল। মহিষের দুধ দিয়ে বানানো ঘি পাওয়া যায় উত্তরপাড়ায় ঘোষদের বাড়িতে। ঘি আনতে সেখানে লোক পাঠানো হলো। তবে নিম গাছের মৌচাক জোগাড় করতে সব থেকে বেশি বেগ পেতে হলো। সম্পূর্ণ গ্রাম খুঁজেও কোথাও নিম গাছের মৌচাক খুঁজে পাওয়া গেল না। আশেপাশের গ্রামেও লোক পাঠানো হলো, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরে আসতে হলো। তখন আমরা কি করব বুঝে উঠতে পারছি না। এমন সময় নিতাই হালদার নামে এক রাখাল বালক আমাদের বাড়িতে এসে হাজির হলো। আমাদের বাড়িতে এসে সে আমাদের বলল যে সে জানে যে কোথায় নিম গাছের মৌচাক আছে। আমরা যদি বলি তবে সে আমাদের নিয়ে যেতে পারবে। আমাদের গ্রাম থেকে উত্তর দিক বরাবর কয়েক কিলোমিটার গেলে একটা ছোট নদী পাওয়া যায়। সেই নদীর পাড়ে একটা জঙ্গল আছে। জঙ্গলে ঢুকে কিছু দূর এগিয়ে একটা নিম গাছের দিকে আঙুল নির্দেশ করে বলল, ওই যে ওই গাছটায় মৌচাক আছে। আমরাও সেদিকে তাকিয়ে দেখলাম, সত্যি সেখানে একটা নিম গাছ আছে, আর তার একদম আগার দিকে একটা বড় মৌচাকও আছে। নিতাই নিজেই গাছে উঠে মৌচাক ভেঙে নিয়ে এলো। মৌচাক নিয়ে আমরা গ্রামে ফিরে এলাম। যজ্ঞের জন্য প্রয়োজনীয় সব জিনিসই প্রায় জোগাড় হয়ে গেছে। তবে বিপত্তি বাঁধল আরও একটা কারণে। সাধু বাবা বলেছিলেন গ্রামের কোনো ব্রাহ্মণ দিয়ে এই যজ্ঞ করাতে হবে, কিন্তু গ্রামের কোনো ব্রাহ্মণকেই এই যজ্ঞ করতে রাজি করানো গেল না। এই ভয়ঙ্কর অপদেবতার জন্য যজ্ঞ করতে সবাই ভয় পেতে লাগলো, এবং যেহেতু এই যজ্ঞের পরে একজন মানুষের মৃত্যু হবে, তাই তারা এই যজ্ঞ করে পাপ নিতে চাইল না। গ্রামের প্রায় সব ব্রাহ্মণকেই আমরা অনুরোধ করলাম, তবে তাতে কোনো কাজ হলো না। অবশেষে যখন কোনো উপায় রইল না, তখন আমি আর বাবা গ্রামের 80 বছরের বৃদ্ধ ব্রাহ্মণ ষষ্ঠীচরণ চক্রবর্তীর কাছে গেলাম। বাবা ষষ্ঠীচরণ দাদুকে উদ্দেশ্য করে বলল, আপনি আর না বলবেন না কাকা, আপনি তো সবই শুনছেন। কেউ রাজি হচ্ছে না। আপনি আমাদের শেষ ভরসা, আপনি দয়া করে রাজি হয়ে যান। উত্তরে ষষ্ঠীচরণ বলল, ঠিক করা হলো যে আগামীকাল সকালে গ্রামের দক্ষিণ দিকে বিশ্বাসদের ফাঁকা জমিতে যজ্ঞ হবে। পরদিন সকাল সকাল গ্রামের সবাই মিলে বিশ্বাসদের জমিতে গিয়ে সেখানে যজ্ঞের ব্যবস্থা করতে লাগলো। এক এক করে বিভিন্ন গাছের কাঠ এবং অন্যান্য সামগ্রী যজ্ঞের স্থানে নিয়ে যাওয়া হলো। যজ্ঞের স্থান ভালো করে পরিষ্কার করে তারপর সেখানে তাঁবু খাটানো হলো। যজ্ঞ করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে সবাই গেল স্নান করতে। সাধু বাবা কাগজে লিখে দিয়েছিলেন স্নান করে পরিষ্কার বস্ত্রে যজ্ঞে বসতে হবে, অন্যথায় অমঙ্গল হতে পারে। স্নান সেরে একে একে ছেলে বুড়ো সবাই এলো যজ্ঞের স্থানে। আমি মহাদেবের ত্রিশূল দিয়ে যজ্ঞের স্থানের চারদিকে গণ্ডি কেটে দিলাম। তারপর সেই গণ্ডির রেখার ওপর দিয়ে সাধু বাবার দেওয়া মন্ত্রপুত ছাই ছড়িয়ে দিলাম। এখন সবাই যজ্ঞে বসার জন্য প্রস্তুত। ঠিক তখনই ষষ্ঠীচরণ দাদু সাধু বাবার লিখে দেওয়া পোশাক পরিধান করে যজ্ঞের স্থানে উপস্থিত হয়েছেন। সাধু বাবা এই যজ্ঞের ব্রাহ্মণের পরিধানের জন্য এক অদ্ভুত রকম পোশাক লিখে দিয়েছিলেন। এই যজ্ঞের ব্রাহ্মণকে পরতে হবে কালো রঙের ধুতি, তার কপালে থাকবে কালো রঙের তিলক। ষষ্ঠী দাদুর এমন পোশাক দেখে গ্রামের সবাই হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। আমরা কেউই আগে কখনো না কোনো ব্রাহ্মণকে এমন পোশাক পরতে দেখেছি আর না শুনেছি। যাই হোক, ষষ্ঠীচরণ দাদু নিজের স্থানে গিয়ে বসলেন। আমরাও সবাই বসলাম ওনার পেছনে। আমি তার হাতে সাধু বাবার লিখে দেওয়া মন্ত্র তুলে দিলাম। প্রথমে কিছুক্ষণ মন্ত্র পাঠ করে তারপর যজ্ঞের আগুন জ্বালতে হবে। ষষ্ঠী দাদু মন্ত্র পড়তে শুরু করলো। আমরাও পেছনে বসে দাদুর সাথে সাথে মন্ত্র আওড়াতে লাগলাম। মন্ত্রপাঠ শেষে নিয়ম অনুযায়ী প্রথমে আম কাঠে আগুন লাগাতে হবে, তারপর একে একে বেল আর অন্যান্য কাঠগুলো আগুনের মধ্যে দিতে হবে, তারপর দিতে হবে সুন্দরী গাছের ছালগুলো। এই মাত্র প্রথম পর্যায়ে মন্ত্রপাঠ শেষ হলো।
এবার যজ্ঞের আগুন তৈরি করতে হবে। ষষ্ঠী দাদু আম কাঠ সাজিয়ে রেখে তার উপর গাছের শেকড়গুলো দিয়ে সবেমাত্র আগুন ধরিয়েছেন, ঠিক তখনই এক দমকা হাওয়া এসে আগুন নিভিয়ে দিল। আমি তাকিয়ে দেখলাম চারিদিক পরিষ্কার, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ এরকম একটা দমকা হাওয়া আসার কারণটা আমরা কেউই বুঝতে পারলাম না। যাই হোক, আবার আগুন জ্বালানো হলো, কিন্তু আগুন জ্বালানোর সাথে সাথে আবার সেই একই রকম একটা দমকা হাওয়া এসে আবার আগুন নিভিয়ে দিল। এবার আমরা সবাই কিছুটা অবাক হলাম, আর মনে মনে একটু আন্দাজ করতে পারলাম যে হয়তো বায়ু রাক্ষস যজ্ঞ হতে দিতে চাইছে না, আর সেই এমন কাণ্ড ঘটাচ্ছে। তবে সাধু বাবা বলেছিল ভয় পেলে চলবে না, তাই আবারও আগুন জ্বালানোর চেষ্টা করা হলো, কিন্তু এবারেও সেই একই রকম ভাবে দমকা হাওয়া এসে আগুন নিভিয়ে দিল। এবার আমি উঠে গিয়ে দেখতে গেলাম যে কি সমস্যা হচ্ছে, কারণ সাধু বাবার কথা অনুযায়ী গণ্ডির মধ্যে বাতাস ঢুকতে পারবে না। সাধু বাবার দেওয়া মন্ত্রপুত ছাই বায়ু রাক্ষসকে বাধা দেবে। ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখতে পেলাম চারিদিকে যে গণ্ডি দিয়েছিলাম সেটার একটা স্থানে একটু ফাঁকা থেকে গেছে, আর সেই ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ছে। আমি আবারও ত্রিশূল দিয়ে সেখানে দাগ কেটে দিলাম। এবার আবার আগুন জ্বালানোর চেষ্টা করা হলো। হ্যাঁ, এবার কাজ হয়েছে। এবার আর আগুন নিভল না। ষষ্ঠী দাদু আম কাঠের ওপর ঘি ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলেন। আগুন জ্বালানোর পর আবার শুরু হলো মন্ত্রপাঠ। দাদু এবার জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলেন, আর দাদুর সাথে গ্রামবাসীরাও মন্ত্র আওড়াতে শুরু করলেন। এটাই যজ্ঞের নিয়ম। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, তবে এবার বাঁধল আর এক বিপত্তি। মাথার উপর হঠাৎ ঘন কালো মেঘের আনাগোনা দেখা গেল। চারিদিকে হঠাৎ ভয়ঙ্কর রকম অন্ধকার হয়ে গেল। গণ্ডির চারিদিকে হঠাৎ ভয়াবহ ঝড় বইতে লাগলো। ঝড়ে চারিদিকে ধুলো ধুলো হয়ে গেল, আর সেই ধুলো এসে লাগলো সবার চোখে মুখে। মাঠের লম্বা লম্বা গাছগুলো সব ঝোড়ো হাওয়ায় দুলতে শুরু করেছে। গাছে গাছে ধাক্কা লেগে গাছগুলো সশব্দে মাটিতে ভেঙে পড়ছে। মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানোর শব্দে কানে তালা লেগে যাচ্ছে। প্রকৃতির এমন ভয়াবহ দৃশ্য এর আগে বা পরে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। এমনভাবে কিছুক্ষণ চলার পর এবার শুরু হলো ধুলোর ঝড়, সাথে বাজ পড়ার মতন কানে তালা লাগানো শব্দ। এই পর্যায়ে বাচ্চা এবং মহিলারা ভয় পেতে শুরু করলো। তাদের মধ্যে কেউ আবার কান্না করতে শুরু করলো। ঝড়ের গতি এখন আরও বৃদ্ধি পেয়েছে। চারিদিকের গাছগুলো এলোমেলো হাওয়ায় উথাল পাথাল করছে। যদিও সেই হাওয়া গণ্ডির ভেতর ঢুকতে পারছে না, তবে তার ভয়াবহ রূপ নিঃসন্দেহে মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। এতটুকু বলে তারানাথ থামলেন। তারপর পাশে রাখা নিভে যাওয়া চিলিমে আবার নতুন করে তামাক সাজিয়ে তাতে আবার আগুন দিল। তারপর তাতে দুটো টান দিয়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলেন। আরো কিছুক্ষণ এমন ভাবে চলতে থাকার পর হঠাৎ বৃষ্টি একটু কমে গেল, কিন্তু তখন শুরু হলো বাজ পড়া। গণ্ডির ভেতরে বাজ না পড়লেও গণ্ডির বাইরে গাছগুলোতে বাজ পড়ে আগুন ধরে যেতে লাগলো। মাঠের চারিদিকের গাছগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো, আর ঠিক তখনই ধুলো আর বাতাস মিলে তৈরি হলো একটা ভয়াবহ ঘূর্ণিঝড়। প্রবল গতিতে সেই ঘূর্ণিঝড় গণ্ডির চারপাশে ঘুরতে লাগলো। যজ্ঞে বসে থাকা অনেকেই এবার ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমার পাশেই বসে থাকা নগেন হালদার সেখান থেকে পালিয়ে যাওয়ার উপক্রম করলো। প্রথমে সে তার স্থান ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর দ্রুত বেগে সেখান থেকে দৌড়ে পালাতে চাইল, কিন্তু আমি তাকে ধরে ফেললাম। তারপর তার হাত ধরে বললাম, দোহাই তোমায় নগেন, কোথাও যেও না, এমন ভুল করো না, একটু সাহস করে আর কিছুক্ষণ থাকো। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে নগেনকে রাজি করিয়ে আটকে রাখা গেল, কিন্তু একটু পর যেটা শুরু হলো সেটা এতটাই ভয়ঙ্কর যে এই ঘটনার পর আমি কাউকে আটকে রাখতে পারবো কিনা সে নিয়ে সন্দেহ বেঁধে গেল।
এত কিছুর পরেও যখন বায়ু রাক্ষস আমাদের যজ্ঞ বন্ধ করতে পারল না, তখন সে আরো ভয়ঙ্কর কাণ্ড কারখানা শুরু করলো। কখনো বড় গাছ ভেঙে গণ্ডির খুব পাশে ফেলতে লাগলো, আবার কখনো এই ভাঙা গাছে আগুন ধরিয়ে দিতে লাগলো। আর সেই আগুন আমাদের 2 হাত দূরেই দাউ দাউ করে জ্বলতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর মানুষ অত্যন্ত পরিমাণে ভীত হয়ে গেল। শিশু আর মহিলারা আবারও কান্নাকাটি শুরু করলো। এই সময় আমিও একটু ভয় পেতে শুরু করলাম। ভাবতে লাগলাম, যদি কোনো মহিলা অথবা বাচ্চা যজ্ঞের মাঝে গণ্ডির বাইরে বেরিয়ে যায়, তাহলে এত ব্যবস্থা সব নষ্ট হয়ে যাবে। এইসব ভাবছি, সেই সময় ঘটে গেল আরও এক আশ্চর্য কাণ্ড। গ্রামের বাকি সবাই এতক্ষণ ভয় পেলেও ষষ্ঠী দাদু কিন্তু নিজের কাজ করে যাচ্ছিলেন। কোনো বাধা তাকে মন্ত্র পড়া থেকে থামাতে পারছিল না। তবে হঠাৎ আকাশ থেকে একটা অদৃশ্য তরঙ্গ সশব্দে ষষ্ঠীচরণ দাদুর গায়ে এসে লাগলো, আর তাতে দাদু লুটিয়ে পড়ল মাটিতে। আমি দৌড়ে গেলাম সেদিকে। দেখলাম ষষ্ঠী দাদু অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমরা সবাই অনেক ডাকাডাকির পরেও দাদু কোনো সাড়া দিল না। প্রায় মিনিট 5 পর দাদুকে জাগানোর চেষ্টা করার পরে দাদু চোখ খুলে তাকালেন। তবে নিজে থেকে উঠতে পারার শক্তি তার মধ্যে আর অবশিষ্ট রইল না। আমরা কি করব বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই দাদু চোখের ইশারায় আমায় ডাকলেন। আমি দাদুর কাছে যেতেই দাদু অনেক কষ্টে হাত আর চোখের ইশারায় আমাকে বোঝালেন যে তার গায়ে যজ্ঞের গঙ্গা জল ছিটিয়ে দিতে। আমি তাড়াতাড়ি পাশে রাখা মাটির ঘর থেকে গঙ্গা জল নিয়ে দাদুর গায়ে ছিটিয়ে দিলাম। দাদুর গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর মিনিট 2 মধ্যে আশ্চর্য রকমভাবে দাদু আবার ঠিক হয়ে গেলেন। তিনি আবার নিজের পায়ে উঠে দাঁড়ালেন। দাদুর কথা মতন আমরা আবার নিজের জায়গায় গিয়ে বসলাম। ওদিকে বায়ু রাক্ষস এখনো একই রকম তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এখন অবশ্য ঝড় কমে গেছে, তবে এখন শুনতে পাওয়া যাচ্ছে হাড় কাঁপানো এক বিভৎস হাসি। সে যেন হাসির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিতে চাইছে যে তোদের এই যজ্ঞ আমি হতে দেব না। তার হাসি শুনে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য অপদেবতা পরম উল্লাসে হাসছে। তবে তার সেই হাসি আর বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ আর কিছুক্ষণ মন্ত্র পড়ার পর এবার আমরা যজ্ঞের একদম শেষ পর্যায়ে চলে এলাম। এখন শুধু নিম গাছের মৌচাকে মহিষের দুধ দিয়ে বানানো ঘি লাগিয়ে আগুনের মধ্যে ভেঙে ভেঙে দিলেই যজ্ঞ শেষ হবে। ষষ্ঠীচরণ দাদু ইতিমধ্যে মৌচাকে ঘি লাগাতে শুরু করেছে, আর গণ্ডির বাইরে বায়ু রাক্ষস আমাদের আটকানোর শেষ চেষ্টা করছে। এবারও আকাশ কালো হয়ে এলো। গাছের উপর বাজ পড়ে গাছে আগুন ধরে যেতে লাগলো, কিন্তু দাদুকে থামানো গেল না। সে ঘি লাগানো মৌচাক ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আগুনের মধ্যে দিতে লাগলো। যতবার আগুনের মধ্যে মৌচাকের টুকরো পড়তে লাগলো, ততবার ধীরে ধীরে বায়ু রাক্ষসের তাণ্ডব কমে যেতে লাগলো। গ্রামের সবাই উল্লাসে মেতে উঠল। অবশেষে আমরা এই ভয়ঙ্কর অপদেবতার হাত থেকে মুক্তি পেলাম। তবে আমাদের চিন্তা তখনও শেষ হয়নি, কারণ সাধু বাবার কথা অনুযায়ী আগামী 3 দিনের মধ্যে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবেন যার শরীরে বায়ু রাক্ষস প্রবেশ করেছিল। সেই চিন্তায় গ্রামের মানুষের 2 দিন কাটল। আজকেই শেষ দিন। আজকের মধ্যে এই গ্রামের একজনকে মৃত্যুবরণ করতে হবে। সেদিন রাতে কারোর ঘুম এলো না, সবাই জেগে রইল। সারা রাত কেটে গেল, কিন্তু কারোর কোনো ক্ষতি হলো না। সবাই ভাবলো আর বোধহয় কোনো ক্ষতি হবে না। ভোর রাতে সবাই নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেল, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ কিছুক্ষণ পরেই খবর এলো ষষ্ঠীচরণ দাদু, অর্থাৎ যে ব্রাহ্মণ যজ্ঞ করেছিলেন, তিনি আজ সকালে ইহলোক ত্যাগ করেছেন। গ্রামের মানুষের বুঝতে বাকি রইল না যে ষষ্ঠী দাদুর মধ্যেই এতদিন বায়ু রাক্ষস ভর করেছিল। তবে যে ব্যাপারটায় আমি কষ্ট পেলাম, মানুষটাকে জোর করে আমি নিজের মৃত্যুর কারণ বানালাম। এই কষ্টটা আমাকে রাত দিন ঘুমোতে দেয়নি। তারপর বেশ কটা দিন কেটে গেছে। আমি আবার সাধু বাবার কাছে ফিরে এসেছি। কথায় কথায় একদিন সাধু বাবাকে যজ্ঞের বর্ণনা দিলাম। আফসোস করে বললাম, ইস, বেচারা যদি আগে থেকে জানতে পারতো যে সে নিজেই মৃত্যুর কারণ হবে, তাহলে হয়তো সেই যজ্ঞ করতো না। উত্তরে সাধু বাবা বললেন,
তোকে কে বললো তোর ষষ্ঠীচারণ দাদু জানতেন না যে সে নিজেই তার মৃত্যুর কারণ হতে চলেছেন? সাধু বাবার কথায় আমি বেশ অবাক হলাম। বললাম, আপনিই তো বলেছিলেন যে কার শরীরে বায়ু রাক্ষস প্রবেশ করেছে সেটা কেউ জানে না, এমনকি সেই ব্যক্তি নিজেও জানে না। হ্যাঁ, সেটা বলেছিলাম। আর তোর ষষ্ঠীচরণ দাদু যজ্ঞ শুরু হওয়ার সময়ও জানতেন না যে সে আসলেই নিজের মৃত্যুর জন্য যজ্ঞ করছে। তাহলে কখন জানলেন? তোর মনে আছে তোর ষষ্ঠীচরণ দাদু যজ্ঞ চলাকালীন একবার অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন? তখনই উনি বুঝতে পেরে গেছিলেন যে উনি আসলে যার মৃত্যুর জন্য যজ্ঞ করছেন তিনি আসলে আর কেউ নন, স্বয়ং উনি নিজেই। এইটুকু বলে সাধু বাবা থামলেন। আমি তখনও ওনার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। উনি আবার বললেন, যার শরীরে বায়ু রাক্ষস ঢুকেছে সে তো বুঝতে পারে না, আগেই বলেছি। তবে সে নিজেই যদি যজ্ঞের ব্রাহ্মণ হন তাহলে যজ্ঞ চলাকালীনই সে বুঝতে পেরে যাবেন। এই কথাটাও আমি কাগজে লিখে দিয়েছিলাম।